বাঙালিদের কিছু শারীরিক বৈশিষ্ট্য মানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে যেটা উত্তর ভারতের মানুষের থেকে একেবারে আলাদা। একেবারে আলাদা। মূলত যেমন হেড, বাঙালিদের একটু গোল মুখ হয়, বাঙালিরা এই একটা গোলগাল মুখ। হ্যাঁ, তোকে দেখলে তো পরিষ্কার বোঝা যায়। তাহলে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এক করছে না, এবং চর্যাপদের যে ল্যাঙ্গুয়েজ সেটা ঠিক বাংলা নয়, একেবারে এখনকার বাংলা নয় না। ওটা তো অ্যাকচুয়ালি বাংলার যে ল্যাঙ্গুয়েজটা বলা হতো সেটা হারিয়ে গেছে। এখন যেটা আমরা বলি সেটা সংস্কৃত থেকে এসছে, অর্থাৎ আরিয়ানাইজেশন বা সংস্কৃতাইজেশনের সাথে সাথে এই ভাষাটা এসছে। এরা কিন্তু আর্যরা যে জায়গা থেকে এসছে বা যে ডিসেন্ডেন্স থেকে এসছে, বাঙালিরা সেই ডিসেন্ডেন্স থেকে আসেনি। তার মানে বাঙালিরা আর্য নয়। আর সেটার রাজধানী হচ্ছে তখন ছিল কর্মন্ত বলে, যেটা আজকের দিনের কুমিল্লা বা ত্রিপুরার কাছে। আচ্ছা, হয় এরপরে এরা বিভিন্ন গ্রামে থাকতে শুরু করে, সেখান থেকে গ্রাম অনুযায়ী তাদের নাম হয়। যেমন মুখটি গ্রামে যারা থাকতো তাদের নাম মুখোপাধ্যায়। আচ্ছা, গঙ্গার পাশে যারা যে সমস্ত এরা বসবাস করতে তারা হচ্ছে গঙ্গোপাধ্যায়। এর মধ্যে এলো তো রজক যারা হচ্ছে ধোপা, স্বর্ণকার, তারপরে স্বর্ণবণিক। স্বর্ণকার মানে যারা সোনার কাজ করে, গোল্ডস্মিথ। স্বর্ণবণিক যারা সোনার জিনিস নিয়ে বাইরে বিক্রি করে। কুষাণ যুগের প্রচুর মুদ্রা পাওয়া গেছে বাংলায়। তো এবার কুষাণরা বাংলায় রাজত্ব করেছেন নাকি এই কুষাণ মুদ্রাগুলো ব্যবসায়ের জন্য বাংলায় এসছে, এটা কেউই নিশ্চিত না, এটা ক্লিয়ার নয়। এখনো আমরা দেখতে পাই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা বা বাঙাল ঘটির গল্পে আমরা তো পুরোপুরি জানি যে সমাজের মধ্যে এই ডিভিশনটা প্রচন্ড স্ট্রং। একটা ডিফেন্স ফোর্স বানালেন আলেকজান্ডারের এগেনস্টে। সে ডিফেন্স ফোর্স কিরকম? তাতে 2 লাখ সৈন্য, 2 লাখ, 80,000 ঘোড়া, আচ্ছা, 8,000 রথ, যুদ্ধ রথ। এবং এটা গ্রিক ক্রনিকলাররাই লিখছেন যে আলেকজান্ডার ওয়াজ স্কেয়ার্ড টু ফাইট উইথ দ্য বেঙ্গলিজ। আমাদের ভয় পেয়েছে। শিলভদ্র সমতটের যে রাজা ছিলেন তার পরিবারের লোক, অর্থাৎ হিউয়েনসাং একজন বাঙালি শিক্ষকের থেকে পড়তে চীন থেকে নালন্দা এসেছিলেন। 8ম শতাব্দীতে রাজারা মিলে, প্রশস্তিতে তো রয়েছে যে প্রজারা মিলে একজন রাজাকে নির্বাচিত করলেন। নির্বাচিত হলো একজন রাজা, আচ্ছা, পুরো বাংলাটাকে রুল করার জন্য। মানে এটা অনেকটা ডেমোক্রেসির একটা দেখা যায়। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আর সবচেয়ে আগে যেটা আজকে বলতেই হবে সেটা হলো শুভ নববর্ষ। 1432 সালে আমরা প্রবেশ করতে যাচ্ছি, বঙ্গাব্দের 1432 সাল। তো সবচেয়ে আগে নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা জানাই, এবং আশা করি এই বছর বৈঠকের তরফ থেকে আপনাদের কাছে আরও কিছু নতুন উপহার আমরা নিয়ে আসতে পারবো এবং আপনাদের এই বছরটা আরও একটু ভালো করে দিতে পারবো, সেটাই আমাদের ইন্টেনশন। এবার শুরু করলাম হলো নববর্ষ দিয়ে, শুভ নববর্ষ দিয়ে। এবার তার সঙ্গে যদি এই ব্যাপারটা না হয়, প্রেমাশিস বুঝলি, ব্যাপারটা তো ভালো হবে না। এটা দিয়ে না হলে হয়, তাহলে একটা মধুর শুরুটা একটু এইভাবে করুন, কুছ মিঠা হয়ে যায়। আমিও একটা রসগোল্লা দিয়ে শুরু করি, কারণ বাঙালির ঐতিহ্য বলে কথা। কাবাব, আহা, অসাধারণ ব্যাপার। আপনাদেরকেও দিতে পারলে ভালো হতো, কিন্তু ওই আর কি, ভার্চুয়ালি যতটুকু দেওয়া যায় ভালোবাসা ছাড়া আর তুমি দেওয়া যাচ্ছে না। যাই হোক, শুরুটা করলাম মিষ্টি মুখ দিয়ে। এবার ঘটনা হলো, বললাম বাঙালির ঐতিহ্য, বললাম শুভ নববর্ষ, বললাম বঙ্গাব্দের 1432 সাল। 1432 মানে 1432টা বছর আমরা পার তো করেছি। এদিকে যদি দেখা যায় ইংরেজি অনুযায়ী, খ্রিস্টাব্দ অনুযায়ী, এটা হলো 2025। তার মানে বঙ্গাব্দ খ্রিস্টাব্দের পরও চালু হয়েছে 593 বছর পরে। আর যদি 593 বছর পরে চালু হয়ে থাকে তাহলে তার একটা ইতিহাস আছে। এবং শুধু তাই না, এই যে বাঙালি, আমরা যে বাঙালি হিসাবে নিজেদেরকে গর্বিত ফিল করি, বাংলার একটা পার্ট, আমরা এর আগে নবজাগরণের কথা শুনেছি, বাংলার অনেক কন্ট্রিবিউশন আছে সারা ভারতবর্ষে।
ইনফ্যাক্ট বাংলা যে ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বাংলার কথা শুনেছি, এই বাংলা ব্যাপারটা কি বা এই বাংলার ইতিহাসটা কি, এটা জানা তো দরকার, এটা জানা তো খুবই জরুরি। আর আজকের চেয়ে বেটার দিন কি আছে বাংলার ইতিহাস জানার? সো আজকের একটি বই, যে বইটা আমাদের রেফারেন্স বুক, সেটা নিয়ে আমরা একটুখানি জাস্ট দেখিয়ে দিই। সেটা হলো হিস্ট্রি অফ বেঙ্গল। 2টো ভলিউম আছে, তার মধ্যে ভলিউম 1 হলো হিন্দু পিরিয়ড, এবং সেটা এডিটেড বাই আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। তো আজকে আমরা বাংলার ইতিহাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে নববর্ষের দিন একটা নতুন সিরিজ আমাদের শুরু করতেই হতো, তো আমার মনে হলো অনেকেই বলছেন, তো এর থেকে ভালো কি হতে পারে, এর থেকে ভালো দিন কি হতে পারে বলুন? তাহলে আপনাদের কথা আমরা শুনি না, কে বলেছে? অবশ্যই শুনি, এবং শুনেই তো শুরু করছি। তো বাংলার ইতিহাস, এই যে আমাদের জায়গাটা, যেটা আমরা নিজেদেরকে বাঙালি বলি এখন, প্রাগৈতিহাসিক যুগে বা একদম শুরু থেকে আমাদের এই শুরুটা কোথা থেকে হলো? মানে আমরা বাঙালি হিসেবে কোথা থেকে এক্সিস্ট করলাম? হঠাৎ করে তো চলে আসিনি কেউ। না, তার আগে একটা বলি আমি, এই বইটার একটা নিজস্ব ইতিহাস আছে। সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হলো, তার বেশ কিছুদিনের মধ্যেই মোটামুটি বোঝা হলো, মানে সবাই মিলে করলেন, তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য যারা প্রফেসর ছিলেন, তারা মিলে একটা সভায় ভাবলেন যে আচ্ছা, বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বাংলার একটা জায়গা, তো এই বাংলার ইতিহাস তো কেউ লেখেনি, একটা জায়গা তো কম্পাইল করতে হবে, ঠিক। তো বাংলার ইতিহাস লেখার একটা প্রজেক্ট নিতে হবে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক হলো তখন যে 3টা ভলিউমে বাংলার ইতিহাস আমরা লিখব, 3 সংস্করণে। একটা প্রথম হচ্ছে হিন্দু পিরিয়ড, তার জন্য একটা হবে, সেটা রমেশচন্দ্র মজুমদার এডিট করবেন, মানে হেড করবেন সেই প্রজেক্ট, কারণ প্রচুর কাজ আছে। একেবারে মহাভারতের আগে বেদের সময় থেকে পড়া শুরু করতে হবে, প্রচুর, তার আগে কিছু রেফারেন্স নেই, সব হচ্ছে প্রাইমারি রেফারেন্স, লিখতে হবে, প্রচুর টিম তৈরি হবে। হিন্দু পিরিয়ডটা নিয়ে রমেশচন্দ্র মজুমদার লিখবেন, এবং যেটাকে ইসলামিক পিরিয়ড বলা হয়, যেটা 1200 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় বাংলায়, সেটা 2টো ভলিউমে যদুনাথ সরকার লিখবেন। বেশ। এবং পরবর্তীকালে যদিও 3টে লেখা হয় না, 2টোই লেখা হয়, একটা হিন্দু পিরিয়ডের এবং একটা ইসলামিক পিরিয়ডের, ওটা যদুনাথ সরকার লিখেছেন। তো আমরা আজকে থেকে যেটা শুরু করছি, এটা আমরা পুরোটা কভার করব। 1943 সালে এই প্রথম যেটা হিন্দু পিরিয়ডের এই বইটা বেরোয়, 48 সালে বেরোয় যদুনাথ সরকারের ওই বইটা, দুটোই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয়। আচ্ছা, এখন এটা যদিও পাবলিকেশনের কাছে পাওয়া যায়, কিন্তু মূলত এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আকর গ্রন্থ বলে বলা হয়, এবং সেই অর্থে প্রথম বাঙালি জাতির ইতিহাস বা বাঙালির ইতিহাস বা বাংলার ইতিহাস। এর মধ্যে বহু মানুষ রয়েছেন ইনভলভড, যেমন বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাস বলে আরেকটি বই আছে, যেটা হচ্ছে নিহার রঞ্জন রায়, আদিপর্ব, বাংলার আদিপর্ব নিয়ে ওনার একটা বেশ এরকম মোটা, ওটাও আমরা রেফার করেছি। কিন্তু নিহার রঞ্জন রায় এই টিমেও ছিলেন, মানে এখানেও কন্ট্রিবিউশন করেছে পুরোপুরি। যে সংস্কৃতির পার্টটা, যে বাঙালি কোত্থেকে এলো, এই যে প্রশ্নটা তুই করলি, বাঙালিদের বিভিন্ন রকম সংস্কৃতির দিকগুলো, সেগুলো নিহার রঞ্জন রায় সেই পার্টটা করেছেন। পলিটিক্যাল হিস্ট্রিটা মূলত রমেশচন্দ্র মজুমদারের করা। এবার আমি প্রথম যে প্রশ্নটা করবো সেটা হলো, বাঙালিরা এলো কোত্থেকে এবং বাঙালিদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? বাঙালিদের প্রথম উল্লেখ তো এক বেদ, মানে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা বুঝতে যাই, সেভাবে তো ইতিহাস লেখার প্রচলন ছিল না। আমাদের বুঝতে হয় যে কোথায় মিথোলজিতে কি মেনশন আছে, কোথায় মহাকাব্যে কি মেনশন আছে, সেখান থেকে পুরাণে কোথায় মেনশন আছে, এই জায়গাগুলো। বেদে বাংলার কোনো মেনশন নেই, অর্থাৎ, এবং এটা বোঝা যাচ্ছে যে ধর্মসূত্রে আয়ত্রেয় ব্রাহ্মণ, সেখানে প্রথম এই জায়গাটার উল্লেখ পাওয়া যায়, যে পৌন্ড্র এবং বঙ্গ। পৌন্ড্র হচ্ছে মূলত নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের এলাকাটা, মানে অবিভক্ত বাংলার কথা বলছি, কিন্তু উত্তরবঙ্গের এলাকাটা বগরা টোগরা এসব নিয়ে, এটা হচ্ছে পুন্ড্র বা পৌন্ড্র, এবং নিচ দিকটা, দক্ষিণ দিকটা হচ্ছে বঙ্গ। তো পৌন্ড্র এবং বঙ্গের উল্লেখ পাওয়া যায় অত্রেয় ব্রাহ্মণে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এদেরকে দস্যু বলা হচ্ছে, এখানে যারা থাকে তাদেরকে দস্যু। অর্থাৎ এই যে দস্যু, অসুর, রাক্ষস বিভিন্ন রকম আমরা দেখতে পাই বৈদিক এবং পুরাণে, সেগুলো কিন্তু আর্যাবর্তের বাইরের লোকজনকে বলা হতো। আর্যাবর্ত মূলত নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতকে আর্যাবর্ত
তার মানে এই যে এরিয়াটা যে বাংলা বা বঙ্গ যেটাই হোক সেটা আর্যাবর্তের পার্ট ছিল না? না, আর্যাবর্ত তো মূলত হচ্ছে হিমালয়ের ওই দিকটা আর কি, সিন্ধু সভ্যতা এবং হিমালয়ের নর্থ ইন্ডিয়ার পার্টটা। তার বাইরে একটা লেয়ার মালওয়া, দক্ষিণ বিহার, কাঠিয়াওয়াড়, এইগুলো একটা। আরেকটা হচ্ছে একেবারে বাইরে, মানে দিস ইজ দ্য থার্ড বাউন্ডারি অফ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ বেঙ্গল। সেখানে হচ্ছে তোর পাঞ্জাবের একটা অংশ, সিন্ধু মানে সিন্ধ যেটাকে বলে, সিন্ধ এলাকাটা ওখানে পড়ছে, আর এই পুন্ড্র এবং বঙ্গ পড়ছে। সিন্ধ মানে তো লাহোরের দিকটা না, সিন্ধ মানে করাচির দিকটা, হ্যাঁ। সিন্ধ পাঞ্জাব, সাউথ পাঞ্জাব এবং সিন্ধ হচ্ছে ওদিকটা, ওটাকে সৌভিরা বলা হতো। আর এদিকে তোর আফগানিস্তানের দিকটা নেই, আর ওদিকটাও আর্যাবর্তের বাইরে। আচ্ছা, সিন্ধুর অনেকটা গান্ধার ফান্ধার আছে, কিন্তু তার বাইরে নেই। তো এই জায়গাটা হচ্ছে এরা বেদের বাইরের, মানে যারা এখনো আমরা বৈদিক, আমরা আর্য নিয়ে আস্ফালন করেন নয়, আর্যদের একেবারেই আর্যরা এটা নয়। পরবর্তীকালে আমাদের মহালানবিশ, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, উনি এবং অন্যান্যরা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করেছেন। কারণ বাঙালিদের কিছু শারীরিক বৈশিষ্ট্য, মানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে, যেটা উত্তর ভারতের মানুষের থেকে একেবারে আলাদা। মূলত যেমন হেড, বাঙালিদের একটু গোল মুখ হয়, বাঙালিরা এই একটু গোলগাল মুখ। হ্যাঁ, তোকে দেখলে তো পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, আমাকে তো উত্তর ভারতে গেলেও সবাই, আমি হিন্দি ভালো বলতে পারলে আমাকে চট করে বলতে আপ তো বাঙালিও। ঠিক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাথার প্রপোর্শন টু দ্য বডি সাইজ যেটা আছে, সেটা হচ্ছে ছোট একটুখানি। আচ্ছা। তো এই সমস্ত, এবং এটা সমস্ত বাঙালিদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখা যায়, যেটা উত্তর ভারত থেকে একেবারে আলাদা। তো এইগুলো নিয়ে তারা যখন চর্চা করেন, তখন তাদের একটা আইডিয়া বেরোয় যে এরা কিন্তু আর্যরা যে জায়গা থেকে এসছে বা যে ডিসেন্ডেন্টস থেকে এসছে, বাঙালিরা সেই ডিসেন্ডেন্টস থেকে আসেনি। তার মানে বাঙালিরা আর্য নয়। বাঙালিরা এসছে সমস্ত বিভিন্ন এতে, এবং যাদের খুব গায়ে লাগছে কথাটা তাদের বলে দিচ্ছে, এটা রমেশচন্দ্র মজুমদার বলেছেন। কাজেই হিন্দুত্ব রাইট উইং তারাই বলছেন এই কথাটা, যে বাঙালিরা আর্য কোনোদিনও ছিল না। এই কারণেই বৈদিক সিস্টেমে বাঙালিদের উল্লেখ নেই, কারণ এরা হোমো অ্যালপিনাস, এই যে মানে হোমো সেপিয়েন্স যেটা, এটা বিভিন্ন নিয়ান্ডারথাল থেকে কিছু এসছে ইত্যাদি। তো হোমো অ্যালপিনাস থেকে এসছে বাঙালিদের একটা, যেটা অস্ট্রিও এশিয়াটিক বলা হয় যাদেরকে, তাদের থেকে এসছে, যেটা তাকলামাকার এবং পামির মরুভূমির কাছে ছিল। তো তাকলামাকার এবং পামির মরুভূমির কাছ থেকে লোকজন তারা যখন এলেন, তখন আর্যাবর্তে আর্যরা যেহেতু ছিলেন, এখানে তারা জায়গা করতে পারলেন না, থাকার জায়গা। তো তখন তারা মাইগ্রেট করে আর্যাবর্তের বাইরে এই ইস্টার্ন সাইডে এসে থাকা আরম্ভ করলেন। আরও আরেকটি নৃতাত্ত্বিক জাতি, সেটা হচ্ছে আরব থেকে, মেডিটেরেনিয়ান থেকে, ওমানি যারা, হ্যাঁ, সাউদার্ন আরেবিয়া, আরবের দক্ষিণ দিক থেকে ওমানি ট্রাইব যারা, তারাও এসছেন। তো আজকের বাঙালি যারা আমরা সবাই, ধর্ম এবং দেশ নির্বিশেষে, তারা হচ্ছে এই হোমো এলপিনাস থেকে আসা যে অস্ট্রো এশিয়াটিকরা এবং এই যে ওমানি ট্রাইব, এর মিশ্রণ। ওকে, আচ্ছা। তো আমরা সেই অর্থে আর্য বললে পরে ভুল হয়। আরিয়ানাইজেশনটা অনেক পরে হয়েছে বাংলায়, গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে এটাকে আরিয়ানাইজেশন করা হয়েছে, বা আরেকটু আগে থেকেও করা হয়ে থাকতে পারে। ফার্স্ট সেঞ্চুরির আগে বাঙালিরা আর্য ছিলই না, আর্যদের ওই সিস্টেমের মধ্যে ইনক্লুডই করা হতো না কখনো। মহাভারতে বঙ্গের উল্লেখ পাওয়া গেছে, মহাভারতের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি। মহাভারত না, শুধু মহাভারত এবং রামায়ণ দুটোর সময়, তখন কিন্তু অঙ্গবঙ্গ এবং কলিঙ্গ এগুলো ইনক্লুড করা হচ্ছে, শুরু হচ্ছে। যেমন ধর, এই সীতাকে খুঁজতে যখন যাওয়া হলো, তখন তারা বঙ্গে এসছে। তারপর ধর ভীম তোর পুন্ড্র এবং বঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এসব উল্লেখ আছে। তারপরে ভীম লৌহিত্য মানে আসাম, ওদিকেও যাচ্ছে। এগুলো মহাভারতের রেফারেন্স। তাছাড়া অনেকবার আছে। আপনারা ইনফ্যাক্ট যারা আমাদের মহাভারত সিরিজটা দেখছেন, সেখানেও আমরা বারবার বঙ্গের উল্লেখ পাই। যেরকম যুধিষ্ঠির যখন সভা তৈরি হলো, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসলো, বঙ্গের থেকেও লোক এসছে, এরকম কোথাও আছে। তো অনেক জায়গাতেই উল্লেখ পাওয়া যায়। মহাভারত এবং রামায়ণের সময় অবধি আরিয়ানাইজেশন হয়ে গেছে বেশ বাংলার, কিন্তু তার আগে নেই। তার আগে বেদিক কোনো টেক্সটে নেই। জৈন এবং বুদ্ধিস্ট কিছু টেক্সটে আছে বাংলার, এবং সেখানে খুব স্পষ্টভাবে কয়েকটা জায়গা, যেমন রাঢ় বাংলা,
যেটাকে আমরা আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল বা সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল বলি, সেই রাঢ় বাংলার কথা, পৌন্ড্র বা পুন্ড্র যেটা হচ্ছে নর্থ বেঙ্গল, সেটার কথা, এগুলোর কথা আসছে। এবং তাম্রলিপ্ত যেটা তমলুক, তাম্রলিপ্ত বহুকাল আগে থেকে তাম্রলিপ্তটা আলাদা, মানে বঙ্গ এবং তাম্রলিপ্ত সম্পূর্ণ আলাদা রাজ্য। আচ্ছা, আলাদা রাজ্য, একদম আলাদা রাজ্য। এই বাংলায় অ্যাকচুয়ালি 5টি আলাদা আলাদা রাজ্যের উল্লেখ পাওয়া যায়। কিরকম? যেমন ধর প্রথমে আমাদের বলতে হবে গৌড়। গৌড় হচ্ছে নর্থ বেঙ্গল। পৌন্ড্র যেটাকে বলছি আমরা, পুন্ড্রনগর, যেটা হচ্ছে মহাস্থানগড় বগুড়ার কাছে, বাংলাদেশের বগুড়া, সেই বগুড়ার কাছে মহাস্থানগড়, সেটা হচ্ছে পৌন্ড্রবর্ধন বা পৌন্ড্রনগর, সেটাকে কেন্দ্র করে গৌড়। এবং গৌড়ের আরেকটি, যখন শশাঙ্ক গৌড়ের এলেন তখন তিনি কর্ণ সুবর্ণকে বানালেন তার রাজধানী, সেটা হচ্ছে মুর্শিদাবাদে, রাঙামাটি, মুর্শিদাবাদ। তো এই গৌড় একটা রাজ্য, এবং দীর্ঘকাল ধরে গৌড় এবং বঙ্গ আলাদা, এটা চিরকাল মেনশনড আছে। এই গৌড়কেই আলাদাভাবে পৌন্ড্র, কখনো বারেন্দ্র ইত্যাদি বলা হচ্ছে। গৌড় আলাদা। রাঢ় বাংলা দক্ষিণ, মানে পশ্চিম, আজকের যেটা পশ্চিম বাংলা তার দক্ষিণ পার্টটা, এটা হচ্ছে রাঢ় বাংলা। এর একটা উত্তর পার্ট আছে, এটা হচ্ছে উত্তর রাঢ় বলে, যেটা হচ্ছে তোর বর্ধমান যে পার্টটা আছে সেখান থেকে মুর্শিদাবাদ অবধি, এটা হচ্ছে উত্তর রাঢ়। আর দক্ষিণ রাঢ় এটা হচ্ছে ভুড়ি সৃষ্টি, যেটার নাম হচ্ছে আজকের দিনে বারাসাত। ও আচ্ছা, ভুড়ি সৃষ্টি থেকে বারাসাত হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ রাঢ়ের অংশ। বর্ধমানের একটা অংশ, আরামবাগ যেটা আছে, এগুলো হচ্ছে দক্ষিণ রাঢ়। তো এই নিয়ে রাঢ়বঙ্গ। তো গৌড় এবং রাঢ়বঙ্গ এগুলো হয়েছে। রাঢ়কেই আলাদাভাবে কোনো কোনো সময় ওটাকে বঙ্গ বলা হচ্ছে, কখনো কখনো ওটাকে বাংলাও বলা হচ্ছে। যেমন মুঘল ক্রনিকলসে আমরা বাংলা বা বাংলাদেশ উল্লেখটা পাই। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ এরকমভাবে ওটাকে বলা হচ্ছে। তো কোনো কোনো জায়গায় বাংলায় বঙ্গ এবং বাংলাদেশকে আলাদা করা হচ্ছে, কোনো কোনো সময় বঙ্গ এবং বাংলাকে আলাদা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন সময় কি হচ্ছে, এক একজন ইন্ডিপেন্ডেন্ট রুলার হয়ে ওই জায়গাটাকে আলাদা একটা রাজ্য বানিয়ে ফেলছেন আর কি। কিন্তু মূলত এই বঙ্গ এবং পৌন্ড্র, এই দুটোকে আমরা পৌন্ড্র বা গৌড়, এই জায়গাগুলো আলাদা করে ছিল। তার মাঝে কিছু কিছু জায়গা, লক্ষণাবতী, লক্ষণ সেনের লক্ষণাবতী, সেটা হচ্ছে মালদায়। তো সেটা একটা ছিল। আর তাছাড়া তাম্রলিপ্ত সবসময় আলাদা, একেবারে আলেকজান্ডারের সময় থেকেই আমরা দেখছি তাম্রলিপ্ত একটা আলাদা জায়গা, আলাদা রাজ্য। এছাড়া আরও দুটো রাজ্যের কথা উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে সমতট। সমতট হচ্ছে নামটা শোনা লাগছে। হ্যাঁ, সমতটটা যেমন তোর আমাদের হিউয়েন সাং যখন ভারতবর্ষে এসছেন, হিউয়েন সাং যখন বাংলা পরিভ্রমণ করছেন, তখন তিনি সমতট রাজ্য বলছেন। সেটার কিছুটা বঙ্গের পার্ট, আর সেটার রাজধানী হচ্ছে তখন ছিল কর্মন্ত বলে, যেটা আজকের দিনের কুমিল্লা বা ত্রিপুরার কাছে। আচ্ছা। তো ওই আজকের যেটা বাংলাদেশ, সেটার সাউদার্ন পার্ট যেটা সুন্দরবনে, সেটা সম্ভবত সমতট। আরেকটা রাজ্য হচ্ছে হরিখোলা বা হরিকেলা। হরিখোলা বা হরিকেলাটা ছিল হচ্ছে, যেটা হচ্ছে সিলেট এবং বরাক ভ্যালি, এই পার্টটা, মানে যেটা আসামের শিলচর, আজকে করিমগঞ্জ, এবং বাংলাদেশের সিলেট, এটা হচ্ছে হরিখোলা রাজ্য। আচ্ছা। তো এই রাজ্যগুলো আলাদা আলাদা চিরকাল, বিভিন্ন সময় আলাদা আলাদা রাজ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে। কিন্তু এই মোটামুটি আমরা যদি অবিভক্ত বাংলার চিত্রটা করি, তাহলে গৌড়বঙ্গ উত্তরে, গৌড়, পৌন্ড্র, বারেন্দ্র এবং রাঢ়, যেটাকে বঙ্গও বলছি কখনো কখনো আমরা। তার এদিকে চলে এলে, আরও ওয়েস্টার্নে এলে পরে সেটাকে আমরা সমতট বলছি কখনো কখনো, মানে মূল ভরকেন্দ্রটা হচ্ছে আজকের বাংলাদেশে। আর হরিকেলা। এছাড়া চন্দ্রদ্বীপ বলেও একটি জায়গার নাম পাওয়া যায়। এবং এখানে বিভিন্ন বর্ধিষ্ণু শহর, তাম্রলিপ্ত বা তমলুকের নাম আমরা সবাই মোটামুটি জানি, যে দীর্ঘকাল ধরে তাম্রলিপ্ত একটি প্রচণ্ড বর্ধিষ্ণু বন্দর শহর, এবং খুব ইম্পর্ট্যান্ট ভাবে হিস্ট্রিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় তাম্রলিপ্তকে। কিন্তু তাছাড়াও ধর পুন্ড্রবর্ধন আজকে মহাস্থানগড় বগুড়ার কাছে, সেই পুন্ড্রবর্ধনের উল্লেখ বহুবার পাওয়া গেছে। মুঘল পিরিয়ড অবধি পুন্ড্রবর্ধন হচ্ছে ইম্পর্ট্যান্ট, মহাভারতের সময় থেকে মুঘল পিরিয়ড অবধি। বাবা, কুষাণ যুগের কয়েন ওখানে পাওয়া যাচ্ছে, গুপ্ত সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ওখানকার রাজার উল্লেখ পাওয়া যাচ্ছে, সবাই পুন্ড্রবর্ধন। আর এই সমস্ত যে রাজ্যগুলো ছিল সবার তো তার মানে ইন্ডিপেন্ডেন্ট রাজত্বও ছিল একটা আর কি। হ্যাঁ, সেই সময়, হ্যাঁ, সেই রাজাদের কথা তো আমরা আসবোই।
কিন্তু পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর একটা উল্লেখযোগ্য। গৌড়পুরা বলে একটি শহরের কথা উল্লেখ পাওয়া যায়, যেটা কোথায় আমরা এখন আর জানতে পারি না। গঙ্গে বলে একটি শহরের উল্লেখ পাওয়া যায় আলেকজান্ডারের সময়, সে টলেমি লিখেছেন গঙ্গের কথা। গঙ্গে কথাটা সম্ভবত, এবং বলেছেন যে এই শহরটির মসলিন খুব বিখ্যাত। আচ্ছা, তো মসলিন বিখ্যাত তো সম্ভবত ঢাকা। হ্যাঁ, কারণ গঙ্গে কেন? গঙ্গার জন্য, সিটি অফ গ্যাঞ্জেস থেকে পাশে বলে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সিটি অফ গঙ্গে ইজ ভেরি ফেমাস, খুবই বর্ধুষ্ণু একটা জায়গা ছিল। এবার ঢাকাকে আলাদা করে বিক্রমপুরও বলা হতো, বিক্রমপুরের আমরা উল্লেখ পাচ্ছি। ঢাকা বিক্রমপুর এখনো সম্ভবত রয়েছে। আদিবাড়ি আমাদেরও আদিবাড়ি। তাছাড়া রাঢ়বঙ্গে তোর সিংহপুরা শহরের উল্লেখ পাওয়া যায়, কোথায় আমরা জানি না। আর পাহাড়পুরের স্তূপ প্রচুর, পাল বংশের সময় খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সেখানে সোমাপুরা বা যেটাকে বলে বা সোমপুর, সেই পাহাড়পুর এবং রাজশাহীর কাছে পাল সাম্রাজ্যের সময় সেটা খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শহর সমস্ত ছিল আমাদের এটার সময়। বেশ, এবার তাহলে এটা তো তার মানে বোঝা গেল যে বাঙালিরা অনার্য ছিল, এবং বাঙালিদের মানে বিভিন্ন সময় বেদে উল্লেখ পাওয়া যায় না, মহাভারতে পাওয়া যায়, রামায়ণেও পাওয়া যায়, এবং বাকি তারপরে আস্তে আস্তে পাওয়া যাওয়া শুরু হয়, এবং এই কয়েকটা উল্লেখযোগ্য শহরের নাম পাওয়া যায়। এবার আলেকজান্ডারের সময় থেকে না, আমি আরেকটু বাঙালিদের সম্বন্ধে বলি। আমরা বাংলা সম্বন্ধে বললাম, বাঙালি সম্বন্ধে, কারণ বাঙালিদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে তুই দেখ, ওই আর্য সমাজ অবধি, মানে আর্য সময়ের সময়টা অবধি সমাজটা কিন্তু এখন যেমন ভার্টিক্যালি ডিভাইডেড, মানে কোন অংশের কেউ বাঙালি, কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি, এভাবে ডিভাইডেড, তখন কিন্তু তেমনিটা ছিল না। তখন হরাইজন্টালি ডিভাইডেড ছিল, বলা হয় মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কাস্ট, 4 বর্ণের মানুষ। এবং সেটা যদি সমস্ত ক্ষেত্রে একরকম হতো, তাহলে পরে এক জায়গার ব্রাহ্মণ অন্য জায়গার ব্রাহ্মণের সাথে বেশি কানেক্টেড হবে, অ্যানথ্রোপোলজিক্যালিও কালচারালিও, রাদার দেন তার ক্ষত্রিয়দের সাথে। একদমই। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার যখন মানে স্টাডি করা হয়েছে, অ্যানথ্রোপোলজি দিয়ে স্টাডি করা হয়েছে, তখন দেখা গেছে যে বাংলার যে ব্রাহ্মণরা রয়েছে তাদের সাথে বাংলার যে আদি বাসিন্দা তাদের মিল বেশি, অন্যান্য প্রদেশের ব্রাহ্মণদের সাথে মিল কম নৃতাত্ত্বিক দিক থেকে। বেশ, সেটা গেল একটা ব্যাপার। হ্যাঁ, এবার সেকেন্ড ব্যাপার হলো এই যে তুই বর্ণাশ্রমের কথা বললি, বাংলায় তো বর্ণাশ্রমটা আলাদা। বাংলায় যেমন ক্ষত্রিয় এবং বৈশ্য নেই, একেবারেই ক্ষত্রিয় এবং বৈশ্য নেই। আর্য সমাজ ভারতে বাংলায় প্রবেশ করা সত্ত্বেও বাংলায় নেই, ব্রাহ্মণ রয়েছে কিন্তু এরা নেই। তো বাংলায় প্রথমত আমরা যদি ব্রাহ্মণরা কিভাবে এসছে সেটার একটা গল্প আছে আর কি, দুরকম গল্প আছে। সেটা কুলজি টেক্সট, মানে প্রত্যেকটা ফ্যামিলির যারা টেক্সট লেখা হয় সেটার থেকে এবং অন্য জায়গা থেকে দেখা গেছে যে মিথও হতে পারে। অধীসূর বলে এক রাজা ছিলেন বাংলার, তিনি নাকি একসময়, এবং তার ঐতিহাসিক কোন সময় আমরা ধরতে পারছি না, সে নাকি কান্যকুজ বা কনৌজের ওদিক থেকে 5 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন বাংলায় যজ্ঞ হোম ইত্যাদি করার জন্য, কারণ বাংলায় যজ্ঞ হোম করার জন্য ভালো ব্রাহ্মণ নেই। এবং এই 5 জন ব্রাহ্মণের থেকেই নাকি পুরো বাংলাদেশের মানে বাংলার সমস্ত ব্রাহ্মণ কুলের উৎপত্তি। আচ্ছা, এরা কান্যকুব্জ ব্রাহ্মণ সবাই। আচ্ছা, মানে কনৌজের ব্রাহ্মণ তাই কান্যকুব্জ বলা হয়। তো সেটা খুব বেশি বিশ্বাসযোগ্য নয় মিথোলজিক্যালি, কারণ 5টা ব্রাহ্মণের থেকে এত বড় হয়ে গেল এক ফ্যামিলি, সেটা সম্ভবত পুরোপুরি ঠিক নয়। আবার যারা তোর বারেন্দ্র, তারা বলেন যে এটা বল্লাল সেন নিয়ে এসেছিলেন মিথিলা থেকে। হ্যাঁ, মিথিলার কেসটা তো শোনা যায়, 5 জন ব্রাহ্মণকে নিয়ে আসা হয়েছিল, মৈথিলি ব্রাহ্মণ সবাই আমরা। এই 5 জন বা 7 জন ব্রাহ্মণকে নিয়ে এসে সেখান থেকে সমস্তটা হয়। এরপরে এরা বিভিন্ন গ্রামে থাকতে শুরু করে, সেখান থেকে গ্রাম অনুযায়ী তাদের নাম হয়। যেমন মুখটি গ্রামে যারা থাকতো তাদের নাম মুখোপাধ্যায়। আচ্ছা, গঙ্গার পাশে যারা যে সমস্ত এরা বসবাস করতে তারা হচ্ছে গঙ্গোপাধ্যায়। তো এইভাবেই বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় ইত্যাদি এই ফ্যামিলিগুলো তৈরি হয়। তবে অ্যানথ্রোপোলজিক্যালি এটা একেবারেই ঠিক নয়, কারণ হচ্ছে যে তাই যদি হতো তাহলে পরে তো নৃতাত্ত্বিকভাবে বাংলার অন্য মানুষের সাথে সিমিলার হওয়ার কথা নয়। হ্যাঁ, কিন্তু নৃতাত্ত্বিকভাবে
বাংলার অন্য মানুষের সাথে এদের সিমিলারিটি বেশি রাদার দ্যান নর্থ ইন্ডিয়ান ব্রাহ্মণদের সাথে। হ্যাঁ, সেটা কি পরে আস্তে 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 তোর মিলতে মিলতে ঠিক হয়ে যেতে পারে না, অন্যরকম হয়ে যেতে পারে না? হ্যাঁ, এবার এই ইন্টারম্যারেজটা তো একটা বড় বিষয় সেই অর্থে বৈদিক সমাজে, যে একটা কাস্টের সাথে আরেকটা কাস্টের বিয়ে হয় কিনা। হ্যাঁ, বাংলায় এরা বলছেন যে বাংলায় কিন্তু ইন্টারম্যারেজটা নিয়ে কখনোই কোনো রকম ছুতমার্গ ছিল না। আমি নিজের ছোটবেলায় দেখেছি ছুতমার্গ ছিল না, এটা অনেক পরে এসছে। আচ্ছা, প্রাথমিকভাবে বাংলায় ছুতমার্গটা ছিলই না। আচ্ছা, শুধু তাই নয়, আর্য সমাজটা বাংলায় যখন ঢুকতে শুরু করে তখন তো বাংলায় ক্ষত্রিয় সমাজও তৈরি হয়, একটা বৈশ্যও তৈরি হয়, কারণ ওরা এসছে সবসময়, এটা চলছে। গুপ্ত সাম্রাজ্যের সময় প্রচুর পরিমাণে, যেহেতু গুপ্ত সাম্রাজ্যের একটা মূল স্থান ছিল বাংলা, কাজেই প্রচুর ইমিগ্রেশন হয়, তো কাজে কমিউনিটি মিলতে শুরু করে। কিন্তু তোর বাংলার যে জুরিস্ট, সেই অর্থে মনু, বাংলার জিমুদ্বাহনের লেখায় কিন্তু ইন্টারম্যারেজকে সেভাবে, ইন্টারকাস্ট ম্যারেজকে সেভাবে খারাপভাবে দেখা হয়নি, যে সংহিতা লেখা আছে আর কি। হ্যাঁ, তারপরে তোর বল্লাল সেন, যার সম্বন্ধে বলা হয় যিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন, এবং একটা ভুল ধারণা আছে যে ইন্টারকাস্ট ম্যারেজটাকে নাকি বল্লাল সেন বন্ধ করেছিলেন। তিনি মানে অ্যাটলিস্ট ব্রাহ্মণদের মধ্যে সেটাও নেই, একেবারেই কোথাও লেখা নেই যে ব্রাহ্মণরা ইন্টারকাস্ট ম্যারেজ করতে পারবে না। তো কাজে ইন্টারকাস্ট ম্যারেজটা খুব কমন ছিল, এবং একটা জাতির মানুষ অন্য জাতির সাথে একসাথে খাওয়া দাওয়া ইত্যাদি, যেগুলো নিয়ে পরে অনেক ছুতমার্গ তৈরি হয়েছে, এটা একেবারে ছিল না পুরোনো বাংলায়। আচ্ছা, এবং তাহলে যে এই যে থিওরিটা, যে বাইরে থেকে যারা এসছেন তারপর যদি তার ইন্টারকাস্ট ম্যারেজেস হতে থাকে, বাংলার লোকাল মহিলাদের সময় তাদের বিয়ে হতে থাকে, তো আস্তে আস্তে কি, যেরকম অনেক অ্যাংলো ইন্ডিয়ানদের এখন ইন্ডিয়ানদের মতো দেখতে হয়ে গেছে, আস্তে আস্তে কি বা সেইটা হয়ে যেতে পারে না যে সবাইকে একরকম দেখতে কাছাকাছি? হ্যাঁ, এটা নিয়ে এবার কথা হচ্ছে যে দুটো বই আছে, একটা হচ্ছে বৃহদ্ধর্ম পুরাণ, আরেকটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই দুটো যেহেতু বাংলায় লেখা, মানে বাংলার মধ্যে লেখা, বঙ্গ অঞ্চলে লেখা, সেজন্য এখান থেকে আমরা বুঝতে পারি মোটামুটি কিভাবে এখানকার জাতিগুলো তৈরি হলো। কারেক্ট। এখান থেকে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে বিনা বা বিন বলে এক বাঙালি রাজা ছিলেন। ততদিনে আরিয়ানাইজেশন হয়ে গেছে, চতুর্বর্ণ চালু হয়ে গেছে। ইনি একেবারে এগেনস্টে ছিলেন, এটার প্রচণ্ড এটার বিরুদ্ধে দাঁড়িয়ে উনি ওনার রাজত্বের বলে, মানে ক্ষমতার বলে, উনি জোর করে ইন্টারকাস্ট ম্যারেজ করাতেন। এবং তার ফলে যেটাকে বৈদিক বা আর্যরা বা মনুস্মৃতিতে যেটাকে শঙ্কর জাতি বলে, বর্ণশঙ্কর যেটা বলে, বাংলায় সব বর্ণশঙ্কর তৈরি হয়। যে কারণে মনুস্মৃতিতে উল্লেখ আছে যে বাংলার সমস্ত মানুষরা হচ্ছে, যেহেতু এরা ইন্টারকাস্ট ম্যারেজ করেছে এবং বর্ণশঙ্কর, এরা সবাই শূদ্র হয়ে গেছে, শুধু ব্রাহ্মণরা ছাড়া। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটে শঙ্কর, বর্ণশঙ্করকেও এবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উত্তম শঙ্কর, মানে যারা হচ্ছে তোর মিক্সড বটেই, কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেই হচ্ছে এই চতুর্বর্ণের মধ্যে রয়েছে, শূদ্রদের সাথে বিয়ে হয়নি, দুজনের মধ্যে কেউই শূদ্র নয় সেই অর্থে। এদেরকে কি কায়স্থ বলা হচ্ছে? এদের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে বৈদ্য আছে, অম্বিষ্ঠ আছে, তারপরে গন্ধবণিক, গোপ মানে যারা রাইটার তারা, কর্মকার, তারপরে কুম্ভকার, মোদক মানে যারা মিষ্টি বানায়, এরা হচ্ছে সব উত্তম শঙ্কর। এরা মালাকার এবং দাস, বাংলার যে দাস মানে যারা হচ্ছে চাষবাস করতো, এরা সব উত্তম শঙ্কর। এরা কারণ এদের বাবা মারা দুজনেই ওই ওপরের তিনটে কাস্ট যেটা আর কি, তার মধ্যে ছিল, শূদ্র ছিল না। তারপরে হলো মধ্যম শঙ্করে কি, যে এদের মধ্যে মহিলাটি শূদ্র, পুরুষটি ওপরের তিন বর্ণের, এরা মধ্যম শঙ্কর। এর মধ্যে এলো তোর রজক, যারা হচ্ছে ধোপা, স্বর্ণকার, তারপরে স্বর্ণবণিক, স্বর্ণকার মানে যারা সোনার কাজ করে, গোল্ডস্মিথ, স্বর্ণবণিক যারা সোনার জিনিস নিয়ে বাইরে বিক্রি করে, তারপরে তোর যারা এখানকার আভির বা আহির যাদেরকে বলা হয়, যারা মিল্কম্যান বেসিক্যালি, তারা ধীবর মানে যারা মাছ ধরে, নট, এরা এরকম। তো এটা দেখ তুই একটা অদ্ভুত, যে এর মধ্যে কিন্তু একটা প্রফেশনও পাচ্ছি, আবার এদেরকে মধ্যশঙ্করও বলা হচ্ছে। কোনটা কিভাবে হয়েছে আমরা জানি না।
হ্যাঁ, মানে তাদের প্রফেশনালি তাদেরকে এই নামটা দেওয়া হয়েছে, নাকি ব্যাপারটা মধ্য সংকরের জন্য হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবং এই বর্ণশঙ্করদের সন্তানরা এদেরকে এরা হচ্ছে অধম শঙ্কর বা হ্যাঁ অধম শঙ্কর। তো এইটা তারপরে দেখা গেল যে ঊনবিংশ শতাব্দীর কাছাকাছি এসে, অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর কাছাকাছি এই যে এখনকার কাস্ট সিস্টেমটা, এটা অনেকটা হলো যে ব্রাহ্মণ রয়েছে, তারপরে মানে হিন্দু সমাজে, মুসলিম সমাজ তো আলাদাই, ব্রাহ্মণ রয়েছে, তারপরে বৈদ্য এবং অম্বিষ্ঠ এরা একটা কাস্ট হয়েছে, এবং কায়স্থ, করণ কায়স্থ, এরা হচ্ছে আপার কাস্ট বলা হলো। মানে কি জানি এটা কায়স্থ বলে তাই এরা বর্ণের মধ্যে আসে না। আচ্ছা, এটা এমনি আলাদা শঙ্কর হিসেবেই হয়েছে। তবে বাংলার ব্রাহ্মণরাও শঙ্কর জাতি, এ ব্যাপারে মানে নৃতাত্ত্বিক প্রুফ তার রয়েছে আর কি। আমরা সবাই হচ্ছে ওই ভিল, ডোম, চণ্ডাল ইত্যাদি থেকেই এসেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিজেদের ব্রাহ্মণ বলে বিরাট কিছু আমরা আর্য তো নই। হ্যাঁ, আর যেই ব্রাহ্মণের কথা, তার মানে বৈদিক যুগের যে ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণ্য, যেটার উল্লেখ আমরা মহাভারতে পাই, যেখানে ব্রাহ্মণদের জ্ঞান অগাধ আর কি, সেই ব্রাহ্মণদের সঙ্গে আমাদের ব্রাহ্মণত্বর কানেক্ট করার কোনো জায়গা নেই, কারণ আর্যাবর্তের মধ্যেই ছিলাম না। হ্যাঁ, ঠিক, বাংলা আর্যাবর্তের মধ্যে ছিল না। নিষাদ বলা হতো বাংলার লোকজনকে। এরপরে বাংলা ইমিগ্রেশন যারা হয়েছে, আরিয়ানাইজেশনের কালচারটা ঢুকেছে, লোক ঢোকেনি। আর লোক যারা ঢুকেছে তাদের মধ্যে ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, কাজে নৃতাত্ত্বিকভাবে এটা মিক্সড কাস্ট। বুঝেছি, হ্যাঁ। তো এবার এখানে একটুখানি আমরা ইতিহাসের গল্পে ঢোকার আগে এটা বলে নিই যে রমেশচন্দ্র মজুমদার প্রশ্ন করছেন এই বইতে, যে তাহলে আমরা বাঙালি কাদের বলবো, বাঙালিদেরকে ইউনাইট করছে কোথায় সবাইকে? কারণ এগুলো আলাদা আলাদা রাজ্যের ছিল, গৌড় সবসময় আলাদা, বঙ্গ সবসময় আলাদা, এই দুটো তো ডিভিশন আমরা পাচ্ছি। এবং ওদিকে সমতট এবং রাঢ় এটাও আলাদা। অর্থাৎ মানে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের মধ্যে ডিভিশন তো রয়েছে। এখনো আমরা দেখতে পাই মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা বা বাঙাল ঘটির গল্পে আমরা তো পুরোপুরি জানি যে সমাজের মধ্যে এই ডিভিশনটা প্রচণ্ড স্ট্রং। তার মানে এটা জিওগ্রাফিক্যাল তো নয়, জিওগ্রাফিক্যালি আমরা এক জাত তো নই, পলিটিক্যালিও এক নই, এখনও নই। এখন তো একটা দেশ একটা রাজ্য হয়ে গেছে, কিন্তু পলিটিক্যালিও তো এক নই কোনো কালই, কারণ সবকটা আলাদা আলাদা রাজ্য ছিল। কারেক্ট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সব জেনারেলি আমাদের মনে হচ্ছে আমরা সবাই বাংলা বলি তাই আমরা বাঙালি। বাংলা ভাষাটার উদ্ভব অনেক পরে হয়েছে। তাই? হ্যাঁ। কোন সময়? এটা তোর মোটামুটি সপ্তম বা অষ্টম শতাব্দীর আগে বাংলা ভাষার অ্যাটলিস্ট আজকের রূপ তো ছিলই না, আজকের রূপ আরও পরে তৈরি হয়েছে। বাংলা ভাষার ইতিহাস যদি দেখি আমরা চর্যাপদের সময় থেকে, সেটা অনেক পরের ডেভেলপমেন্ট, তার বহু আগে গৌড়বঙ্গ উল্লেখ আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এক করছে না। এবং চর্যাপদের যে ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিক বাংলা নয় একেবারে, এখনকার বাংলা নয়। না, ওটা তো অ্যাকচুয়ালি বাংলার যে ল্যাঙ্গুয়েজটা বলা হতো সেটা হারিয়ে গেছে। এখন যেটা আমরা বলি সেটা সংস্কৃত থেকে এসছে, অর্থাৎ আরিয়ানাইজেশন বা সংস্কৃতাইজেশনের সাথে সাথে এই ভাষাটা এসছে। কারেক্ট। তার মানে কোনো একটা আদি ভাষা ছিল, আদি ভাষা একটা নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তো এবার তাহলে পরে বাঙালি কারা, আমাদের ইউনিফাইং ফ্যাক্টরটা কি? ইউনিফাইং ফ্যাক্টরটা আরও গভীরে, আমরা সব একই রেস। আচ্ছা, নৃতাত্ত্বিকভাবে বাঙালিরা আলাদা অন্য সমস্ত জাতির থেকে। আচ্ছা, বেশ, সেটা আমাদের সবাইকে এক করে। সেটা যতই চেষ্টা করি না কেন আমার গা থেকে মুছে যাবে না, মানে আমার প্রতিটা রক্তের মধ্যে রয়েছে আর কি, প্রতিটা কোষের মধ্যে সেইটা ঢুকে রয়েছে। আমি বাংলা বললাম কি না, নাকি ইংরেজি বললাম কোনো সময়, আমি বাংলাদেশে রয়েছি না ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রয়েছি, নাকি আমি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসে আছি, আমার বাঙালিত্বটা যাচ্ছে না, কারণ আমি বাঙালিত্বটা অ্যাজ এ জাতি আমি বাঙালি, মানে অ্যানথ্রোপোলজিক্যাল ক্লাস হিসেবে বুঝলাম, বুঝেছি। এই একটা, তো আমরা কি একটা বাঙালি জাতিকে মোটামুটি ডিফাইন করলাম। এই উদ্দেশ্য, এই সুখে আমরা কি একটা করে সন্দেশ খাবো? হ্যাঁ, সন্দেশ টিভিতে সন্দেশ খাবো না এটা হয় নাকি? খান খান, অবশ্যই খান। আপনারা খাবেন না? ওই যে আমার এদিকে নববর্ষ বলে কথা, একবার টিম মেম্বারদের সঙ্গে একটু আলাপ করে দিই। নিচে নাম নাহলে দেখতে পারো না। হ্যাঁ, এই হলো দেব, ওর নাম দেবকান্তি মহাদানী, ও আমাদের সাউন্ডের দায়িত্ব এবং বিভিন্ন দায়িত্ব পালন করে। ঠিক আছে, আচ্ছা নিয়ে যা, এটা একটা তুলে নিয়ে যা। হ্যাঁ, আর রনো কাম। হ্যাঁ, এই হলো, এই যে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো রনো, ওর নাম, তোর পুরো নাম কি রে? রনো বলি,
রণজিৎ জানা, ওর নাম হলো রণজিৎ জানা। ও আমার এই দিকের ক্যামেরাটার পেছনে ওই থাকে, আমাকে যে দেখতে পান এর জন্যই দেখতে পান হচ্ছে। আর বেশি মুখ দেখাস না, মিষ্টি নিয়ে যা। অয়ন কাম, এই হলো অয়ন। আর একটু ঢুকতে হবে। হ্যাঁ, এবার অয়নকে দেখা যাচ্ছে। হ্যাঁ, অয়ন হলো আরেকজন যে প্রেমাশিসকে, যার আমাকে আপনার কাছে পৌঁছে দেয় আর কি। অয়ন নিল কি না? নিল না, নেয়নি। অয়ন তো মিষ্টি করে খায় না। যাই হোক, আমরা মিষ্টি মিষ্টি খেয়ে দেখি ব্যাপারটা। সন্দেশি একটা কফি দিয়ে সন্দেশ খেতে খুব ভালো লাগে। তো আমরা একটা অদ্ভুতভাবে বাঙালি জাতিকে বুঝলাম, এবং চিরাচরিত কিছু ধারণার বাইরে। অনেকে হয়তো জানেন, অনেকেই জানে, আমার মনে হয় অনেকেই জানেন। আমারও একটা ছোট আইডিয়া ছিল, বাট এতটা মানে আরেকটু গভীরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। বেশ, এই যদি অবস্থা হয় তাহলে ঐতিহাসিকভাবে আমরা কোথা থেকে শুরু করবো এখন? আবার আরেকটা ইতিহাসের গল্প শুরু থেকে। আচ্ছা, শুরু থেকে মানে আলেকজান্ডারের সময়। আলেকজান্ডার, কারণ তার আগে আমরা কিছু পাচ্ছি না। আলেকজান্ডার ঢুকেছেন ওদিক থেকে, মানে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার যেটা আর কি, সেখান থেকে ঢুকেছেন। পুরুকে হারিয়েছেন, সে এক গল্প। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার দেখা হয়েছে। ধননন্দ তখন মগধে রাজা। পুরোটা তো আলেকজান্ডার আসছেন। আস্তে আস্তে দেখা গেল, এবং এটা লিখছেন তো প্লুটার্ক, মানে সলিনাস, গ্রিক যারা আছেন তারা লিখছেন যে পৌন্ড্র এবং বঙ্গের যে রাজারা, এরা একযোগে একটা ডিফেন্স ফোর্স বানালেন আলেকজান্ডারের এগেনস্টে। সে ডিফেন্স ফোর্স কিরকম? তাতে 2 লাখ সৈন্য। 2 লাখ? হ্যাঁ, সবার এতে একই নাম্বার আছে, কাজে এটা বিশ্বাস করা যায়। আচ্ছা, 2 লাখ সৈন্য, 80,000 ঘোড়া, অশ্বারোহী সৈন্য 80,000। 2 লাখ হচ্ছে পদাতিক সৈন্য। আচ্ছা, এবং 4,000 থেকে 6,000 হাতি, 8,000 রথ, যুদ্ধ রথ। তার মানে তো বিরাট ব্যাপার। এটা নিয়ে তারা দাঁড়িয়ে গেলেন বাংলায়, এই মগধের যে বর্ডারটা তার কাছাকাছি। এসো আলেকজান্ডার, দেখি, পুরো ভারত তো জিতে এসছো, এবার দেখা যাক বাংলা এবং বঙ্গে আর কি, পৌন্ড্র এবং বঙ্গে তুমি কি করতে পারো। আলেকজান্ডার ভয় পেয়ে ফিরে গেলেন, মানে ঢুকলেই না বাংলায়। আলেকজান্ডার যুদ্ধটাই করলেন না আর। এবং এটা গ্রিক ক্রনিকলাররাই লিখছেন যে আলেকজান্ডার ওয়াজ স্কেয়ার্ড টু ফাইট উইথ দ্য বেঙ্গলিজ। ও সেই ব্যাপার, যে আলেকজান্ডার আমাদের ভয় পেয়েছে। হ্যাঁ, তো আলেকজান্ডার বেসিক্যালি যে বিশ্ববিজয় করা হলো না, তার কারণ বাঙালি। অনেকে বিশ্ববিজয় করতে দিচ্ছে না অনেককেই, যা বুঝতে পারছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এটা। এরপরে তো আলেকজান্ডার তো ফিরে গেছেন দিকে, ওই তখনই উল্লেখটা পাওয়া যায় যে গঙ্গে যে শহরটা, সেখানে। কারণ তাম্রলিপ্ত এবং গঙ্গে আলাদা আলাদাভাবে খুবই বর্ধিষ্ণু শহর, এটা গ্রিকদের এতে পাওয়া যায়। তো তারপরে তো চন্দ্রগুপ্ত মৌর্য এলেন, এবং মৌর্য সাম্রাজ্যের একটা বর্ণনা, সেখানে বাংলার খুব একটা উল্লেখ নেই। তবে পুণ্ড্রবর্ধন, যেটা নর্থ বেঙ্গল আর কি, সেই পুণ্ড্রবর্ধন মৌর্য সাম্রাজ্যের পতনের পরেও বেশ শক্তিশালী ছিল, এটা জানা যায়। আচ্ছা, এবং সেখানে বেশ কিছু গ্রামের নাম, বেশ কিছু জায়গার নাম পাওয়া যায়। যেমন তো সুবর্ণবীথি বলে একটি জায়গার নাম পাওয়া যায়, সেটাও খুব বর্ধিষ্ণু। সুবর্ণবীথিটা সম্ভবত আজকের বাংলাদেশের ফরিদপুরের কাছে। আচ্ছা, সম্ভবত। তো এটা, তারপরে তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর বাংলায় কোনো অসুবিধা হয়নি। বাংলায় এরা ছিলেন। কুষাণ যুগের প্রচুর মুদ্রা পাওয়া গেছে বাংলায়। তো এবার কুষাণরা বাংলায় রাজত্ব করেছেন নাকি এই কুষাণ মুদ্রাগুলো ব্যবসায়ের জন্য বাংলায় এসছে, এটা কেউই নিশ্চিত নয়, এটা ক্লিয়ার নয়। কিন্তু কুষাণদের সাথে তার মানে একটা সম্পর্ক তো ছিলই। এর পরের বেশ কিছুটা সময় আমরা বাংলা সম্বন্ধে আবার কিছুটা জানতে পারি না। সমুদ্রগুপ্তের সময় থেকে, মানে গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে আমরা আবার জানতে পারি। আচ্ছা, কি জানতে পারি প্রথম, মানে কিভাবে ব্যাপারটা জানা যায় যে বাংলার ইতিহাসটা সেখান থেকে কিভাবে ইভলভ হলো? তো সমুদ্রগুপ্ত যখন এর মানে গুপ্ত সাম্রাজ্যের, সে সময় সমতট একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আর রাঢ় যেটা, সমতট এবং রাঢ় আলাদা তখন। আবার সমতটটা হচ্ছে ওই
গঙ্গার ওই পারের, মানে বাংলা অধুনা বাংলাদেশের দক্ষিণ প্রান্তটা, রাঢ়টা হচ্ছে এদিককার। তো রাঢ়ে তখন চন্দ্রবর্মন বলে এক রাজা ছিলেন, যাকে সমুদ্রগুপ্ত বা তার ছেলে হারান যুদ্ধে। তো এবং সমতটটা ইন্ডিপেন্ডেন্টই থাকে, সমতটটাতে কিন্তু গুপ্ত সাম্রাজ্যেরা জিততে পারেনি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে যে কেউ কেউ বলেন যে গুপ্ত সাম্রাজ্যের যে গুপ্ত বংশটা, এই গুপ্ত বংশটা আসলে বাংলার থেকে এসছে, এটাও একটা থিওরি আছে। কেউ কেউ বলেন ওটা মগধ এবং অধিককার। আর তবে এই থিওরিটাও আছে, কারণ হচ্ছে মুর্শিদাবাদের কাছে তোর মৃগু স্থাপনা বলে একটি স্তূপ আছে, যেটি কিনা এই গুপ্তদের সময় গুপ্তরা একজন চাইনিজের জন্য বানিয়েছিলেন, চাইনিজ টেম্পল একটা। আচ্ছা, তো এটাও মনে করা হয় কোনো মতে যে সম্ভবত গুপ্তরা হয়েও থাকতে পারে যে এরা এখান থেকে এসছেন। ওকে। কিন্তু চন্দ্রবর্মনকে হারিয়ে এবং ইত্যাদি করে, তো গুপ্ত সাম্রাজ্যের মধ্যে যেমন সমতট একটা সে অর্থে করদ রাজ্য হিসেবেই থেকে গেছিল, কিন্তু পুন্ড্র বা যেটা নর্থ বেঙ্গল, সেটা গুপ্ত সাম্রাজ্যের একটা ইম্পর্ট্যান্ট একটা সেন্টার। পুন্ড্রবর্ধন ভুক্তি মানে হচ্ছে রিজনাল সেন্টার। এরপর ধীরে ধীরে এরা জিতে নেন এদিকটাও, সমতটটাও জিতে নেন। তবে বাংলার একটা প্রবলেম আছে, আমরা অন্যান্য অনেক এতে বলেছি, বাংলায় যেই আসে সে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। তো সেটা এদের ক্ষেত্রেও হলো। বন্যগুপ্ত বলে এক গুপ্ত মানে গুপ্ত রাজা বলা যায় না, গভর্নর আর কি, সামন্ত। সে নিজেকে মহারাজা ধীরাজ বলে টোলে, সে আমিও ওখান থেকেই শুরু হয়ে গেছে না, একদম গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে শুরু হয়ে গেছে ব্যাপারটা। সবাই এসে এখানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কি ব্যাপার, সবাই এসে ইন্ডিপেন্ডেন্ট। তো গুপ্ত সাম্রাজ্যের শেষ দিক আর কি, যখনই দেখছে দিল্লি একটু হালকা আছে, মানে দিল্লি তো নয় তখন, হচ্ছে মগধ, পাটলিপুত্র, সেন্টার হালকা আছে, এরা নিজে আস্তে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট। আর গুপ্ত সাম্রাজ্যটা তখন একটু কমেও আসছে, মানে খারাপ অবস্থাতেও আসছে শেষ দিক, গুপ্ত সাম্রাজ্যের শেষ দিকটা, সেটা 6th সেঞ্চুরির দিকে। কারণ হচ্ছে যশোবর্মন বলে একজন কনৌজের দিক থেকে, তিনি আক্রমণ করে গুপ্ত সাম্রাজ্যকে অনেক দুর্বল করে ফেলেছেন। এবং এই সময় 3টে রাজ পরিবার উঠে এলো ভারতবর্ষের ইতিহাসে। একটা তো হচ্ছে লেট গুপ্তাজ, তারা আলাদা আলাদা জায়গায় নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে। একটা হচ্ছে পুষ্যভূতি বংশ, অনেকে ইতিহাসে পড়েছেন পুষ্যভূতি বংশ। আর একটা হচ্ছে মৌখারি, যারা হচ্ছে পুষ্যভূতি বংশ থানেশ্বরের, আর মৌখারি বংশ এরা হচ্ছে তোর যেটা আজকের দিনে সেখানকার। তো এই লেটার গুপ্তার মধ্যে একজন ছিলেন মহাসেন গুপ্তা। মহাসেন গুপ্তা বাংলা রাজত্ব করছেন, গৌড় রাজত্ব করছিলেন। বঙ্গ আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আর মানছে না এদের কথা। তো সেখানে গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব, এই সমস্ত আলাদা আলাদা রাজার আমরা নাম পাই, তখন তাদের নামের কয়েন্স পাই, এগুলো সমস্ত রয়েছে। তো এরাও হারছেন। এদিকে গৌড়ে মহাসেনগুপ্ত, এবার মহাসেনগুপ্তকে হারিয়ে দিলেন আরেকজন মৌখারি রাজা, ঈশান বর্মন বলে, যশোধর্মন ঈশান বর্মন। এবং তারপরে আমরা দেখছি উত্থান সেই মানুষটার, যে জীবন শুরু করেছিল মহাসেনগুপ্তর আন্ডারে একজন সামন্ত হিসেবে। তার নাম হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্ক সেই অর্থে বাংলার প্রথম স্বাধীন রাজা, যে নিজের সাম্রাজ্যটা অনেকটা বিস্তার করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, শশাঙ্ক ইজ ইম্পর্টেন্ট। এবার শশাঙ্কর ব্যাপারটা সম্পর্কে জানি, যে শশাঙ্ক শুরু করলো কোন সময় এবং কিভাবে নিজের রাজ্য বিস্তার করলো। হ্যাঁ, তো শশাঙ্ক মূলত আমাদের এই মহাসেনগুপ্তের আন্ডারে রয়েছে, এবং 606 খ্রিস্টাব্দের কিছুটা আগে, এক্স্যাক্টলি আমরা জানি না কবে, 686 খ্রিস্টাব্দের কিছুটা আগে তিনি বাংলার, মানে মূলত গৌড়ের রাজা হয়ে বসেন, এবং কর্ণসুবর্ণ, যেটা রাঙামাটি মুর্শিদাবাদে, সেখানটাকে নিজের ক্যাপিটাল বানান। এবং নর্থ এবং মানে সমতটও তার আন্ডারে চলে আসে। তো গৌড় এবং সমতট এই দুটো অঞ্চলই তিনি একাধারে শাসন করছিলেন। কেউ কেউ বলেন, মানে কেউ বলতে হিউয়েন সাং বলেন, যে সমতট তাও স্বাধীন ছিল, এবং স্বাধীন ছিল। এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং অ্যানেকডোট আছে। হিউয়েন-সাং, আমরা যখন বলছিলাম হিউয়েন-সাংয়ের কথা গোল্ডেন রোড বলতে গিয়ে, তখন বলেছিলাম যে হিউয়েন-সাং নালন্দা এসেছিলেন একজন শিক্ষকের থেকে পড়াশোনা করার জন্যে, যোগাচার ভূমিটা শেখার জন্যে। সেই শিক্ষকের নাম হচ্ছে শিলভদ্র। শিলভদ্র সমতটের যে রাজা ছিলেন তার পরিবারের লোক। অর্থাৎ হিউয়েন-সাং একজন বাঙালি শিক্ষকের থেকে পড়তে চীন থেকে নালন্দা এসেছিলেন। সরি,
কাশিটাও মাঝে মাঝে ঠিক জায়গায় হয়। বাঙালি শিক্ষক শুনে কাশি, বাঙালি শিক্ষক শুনলে আজকাল কাশি পায়, কেন পায় জানি না। হ্যাঁ, তো হ্যাঁ মানে বাঙালি শিক্ষকদের একটা তখন থেকেই ব্যাপার ছিল আর কি। বাংলা যেই এসছে ডিরোজিও ফিরোজিও সবাই, হ্যাঁ আমরা তো ওই সময়ের কথাই বলছি, ওই সময় কথা। তো যেহেতু শিলভদ্র হচ্ছে সমতটের রাজার বংশধর, কাজেই মনে করা হয় যে তার মানে সমতটের রাজ্যবংশ ছিল। আবার অন্যান্যভাবে অন্যান্য প্রশস্তি বা ইত্যাদিতে দেখা যাচ্ছে যে শশাঙ্ক সমতট এবং রাঢ় যে অঞ্চলটা সেটাকেও রাজত্ব করছেন। তো মূল ঘটনাটা সেখানে নয়, মূল ঘটনাটা হচ্ছে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের লড়াই। হ্যাঁ, কারেক্ট। এই লড়াইটার জন্য একটু এই যে তিনটে পরিবার বললাম, পুষ্যভূতি, মৌখারি এবং গুপ্তা। গুপ্তারা তো শেষই মহাসেন গুপ্তার পরে, কিন্তু মহাসেন গুপ্তার সামন্ত ছিলেন বলে শশাঙ্ক গুপ্তদের সাথে একটুখানি তার যোগসাজশ ছিল। দেবগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ সেই অর্থে রাজা, তার সাথে গ্রহবর্মন যিনি মৌখারি, তার একটা লড়াই চলছে। তো তিনজন রাজার কথা বললে পরে আমরা ব্যাপারটা একটু বুঝবো। একটা হচ্ছে মহাসেন গুপ্ত, যে শশাঙ্কের ছিল, সে অর্থে মেন্টার বলা যেতে পারে। আরেকজন হচ্ছে গ্রহবর্মন, মহাসেনগুপ্ত গুপ্ত বংশের, গ্রহবর্মন যে কিনা মৌখারি রাজা, এবং প্রভাকর বর্ধন যে কিনা পুষ্যভূতি বংশের রাজা। মহাসেন গুপ্তা তার বোনের বিয়ে দিয়েছিলেন প্রভাকর বর্ধনের সাথে, আচ্ছা, আর প্রভাকর বর্ধন তার মেয়ে বিয়ে দিয়েছিলেন গ্রহবর্মনের সাথে। তার মানে তিনটি তো এইভাবে একটা কানেক্টিং ডট হয়ে গেল, কানেক্টেড। তার মানে প্রভাকর বর্ধনের দুই ছেলে, যাদের নাম হচ্ছে হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধন, এদের বোন হচ্ছে গ্রহবর্মনের স্ত্রী, রাজ্যশ্রী নাম। দেবগুপ্ত, এবার দেবগুপ্তের সাথে লড়াই হচ্ছে, এটা হচ্ছে কনটেক্সট। দেবগুপ্ত হল শেষ গুপ্ত রাজা। দেবগুপ্ত গ্রহবর্মনকে একটা অ্যাটাক করলেন কনৌজে, এবং অ্যাটাক করে তাকে তো হারালেন, মেরে ফেললেন। রাজ্যশ্রীকে, অর্থাৎ তার স্ত্রী, গ্রহবর্মনের স্ত্রী যে কিনা প্রভাকর বর্ধনের মেয়ে, তাকে আটক করলেন কনৌজে। এই খবর গেল প্রভাকর বর্ধনের দুই ছেলের কাছে, হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের কাছে। প্রভাকর বর্ধন মারা গেছেন, রাজ্যবর্ধন তখন রাজা। সে বলল আমি যাব, এটা বোনকে উদ্ধার করতে হবে প্রথম কথা, আর গুপ্তদের সাথে আমাদের একটা দীর্ঘদিনের লড়াই রয়েছে, ব্যাপারটা ফ্যাসলা হোক। গেলেন, দেবগুপ্তকে হারালেন। এবার কনৌজে উনি লড়াইটা করবেন রাজ্যবর্ধন। শশাঙ্কের সাথে দেবগুপ্তের একটা আগে থেকে একটা মিত্রতা এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেহেতু শশাঙ্ক গুপ্ত সাম্রাজ্যের খুব কাছাকাছি। ঠিক, একদমই। শশাঙ্ক তখন যে দেবগুপ্তকে মেরে ফেলেছে, এবার আমি অ্যাটাক করব। শশাঙ্ক অ্যাটাক করলেন রাজ্যবর্ধনকে, এবং এখানে একটা ওই শিবাজি আফজল খাঁর মতো একটা ঘটনা ঘটে, যে এক্স্যাক্টলি লড়াই ওদের মধ্যে হয়েছিল কিনা রাজ্যবর্ধন এবং শশাঙ্কের মধ্যে সেটা বোঝা যায় না। রাজ্যবর্ধন সম্ভবত শশাঙ্কের ক্যাম্পে ছিলেন, সেই সময় রাজ্যবর্ধনকে মেরে ফেলা হয়। আচ্ছা, কেন মেরে ফেলা হয় সেটা আমরা আর জানতে পারি না। রমেশচন্দ্র মজুমদার বলছে এটা অনেকটা শিবাজি এবং আফজল খাঁর মতন, তুমি কার দিক থেকে দেখছো তার উপর ডিপেন্ড করছে যে কে ঠিক ছিল। ঠিক, কারণ অ্যাকচুয়াল ঘটনাটার সময় ওই দুজন ছাড়া আর কেউ তো ছিল না। ঠিক। তো যাই হোক, রাজ্যবর্ধন মারা যান এবং রাজ্যশ্রী কনৌজ থেকে পালিয়ে যান। তো হর্ষবর্ধন, এবার এই যে রাজা হর্ষবর্ধন বলে আমি এই গৌড়ের রাজা যে শশাঙ্ক, তার এগেনস্টে আমি এবার যাব। আচ্ছা, এটাই হলো যুদ্ধের প্রধান কারণ, যুদ্ধটা শুরু হয় এখান থেকেই। হ্যাঁ, এবার হর্ষবর্ধন আসেন এবং কামরূপের যে রাজা ছিলেন তিনি, মানে আসাম, ভাস্কর বর্মন, তার সাথে তার সন্ধি হয়। মানে আমি এদিক থেকে অ্যাটাক করব গৌড়ে, আর তুমি উপর থেকে আসামের দিক থেকে অ্যাটাক করবে, তাহলে শশাঙ্ক হেরে যাবে। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ঐতিহাসিকভাবে হর্ষচরিতের কথাই বল, এই সময়টার কথা আমরা হর্ষচরিত, বানভট্টের লেখা হর্ষচরিত এবং হিউয়েনসাংয়ের লেখা ছাড়া আর কোথাও এই সময়টার কথা আমরা পাই না। এই দুটোর কোথাতেও এই যুদ্ধটার কথা লেখা নেই, এবং যুদ্ধ হয়ে থাকলেও সেটা যে ডিসিসিভ এরকম কিছু লেখা নেই। তাহলে এই যুদ্ধটার কথা কোত্থেকে পেলাম আমরা? দুজনের মধ্যে বৈরিতা ছিল, এবং সম্ভবত কিছু যুদ্ধ হয়েছে মগধের দিকে গৌড়ের সাথে, কিন্তু সম্ভবত এটা
দেখ এবার হর্ষচরিত যে লিখছে বাণভট্ট, সে হর্ষবর্ধনের কাছের লোক, হর্ষবর্ধনের হয়ে লিখবে। হর্ষবর্ধন যদি কোনো যুদ্ধে হেরে যায় তাহলে সে সেই যুদ্ধটার কথা লিখবে না। একদমই। তো মনে করা হয় যে হর্ষবর্ধন সম্ভবত এই যুদ্ধটাতে জিততে পারেননি, গৌড়কে নিজের বশে আনতে পারেননি, শশাঙ্ককে নিজের বশে আনতে পারেননি। হর্ষবর্ধন বাংলা জিতেছিলেন, গৌড় জিতেছিলেন শশাঙ্কের মৃত্যুর পরে। 637-এ শশাঙ্ক মারা যান, তারপরে হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মন এসে কিন্তু গৌড় জিতেছেন, তার আগে নয়। তো এটা হচ্ছে এদের দুজনের বিষয় আর কি। এই শশাঙ্ক, তবে হিউয়েনসাংয়ের লেখা যেমন পাওয়া যাচ্ছে একটু পার্শিয়াল, অবশ্যই পার্শিয়াল, কারণ ইনি শশাঙ্ক ছিলেন শিব ভক্ত এবং ইনি বুদ্ধিস্টদের পছন্দ করতেন না। হর্ষবর্ধন, হিউয়েনসাং দুজনেই বুদ্ধিস্টদের কাছাকাছি, তো কাজেই এর বিরুদ্ধে লিখেছেন যে এরা বুদ্ধিস্টদের অনেক, এবং সম্ভবত এগুলো সত্যিও, কারণ যে বোধিবৃক্ষ যেটা বোধগয়া সেটা শশাঙ্ক কেটে ফেলেছিলেন। এতে দুটো জিনিস প্রমাণ হয়, একটা হচ্ছে উনি বুদ্ধিস্টদের এগেনস্টে, আরেকটা জিনিস হচ্ছে বোধগয়া তার রাজত্ব ছিল। রাইট, একদমই, না হলে কাটবেন কি করে? না হলে তো কি করে কাটবে? ঠিক। আচ্ছা, তার মানে বোধগয়া অবধি তার রাজত্ব বিস্তৃত ছিল, এতটুকু তো বোঝাই যায়। তো বোধগয়ার ওটাকে কেটে ফেলে একদম সমূলে, মানে যে প্রধান মানে মেন বোধিবৃক্ষ, হ্যাঁ বোধিবৃক্ষ যেটা, এবং সেখানে যে বুদ্ধের স্ট্যাচুটা ছিল সেটাকেও ভেঙে ফেলেন। একটা বোধহয় পাথর ছিল যেখানে বুদ্ধের পদচিহ্ন ছিল, সেটাকে গঙ্গায় ফেলে দেন। তারপর তোর কুশীনগরের ওখানে বিহার থেকে বৌদ্ধদের বের করে দেন, বৌদ্ধ সন্ন্যাসীদেরকে। তো এই বিভিন্ন রকম, এটার কারণ জানা যায়নি। উনি ওই যে হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে লড়াই, শশাঙ্ক হচ্ছে শিব ভক্ত, উনি বৌদ্ধদের পছন্দ করছেন না, মানে আচ্ছা শুধু মানে বুঝলাম, ভেরি অ্যান্টি বুদ্ধিস্ট। হ্যাঁ, ভেরি অ্যান্টি বুদ্ধিস্ট, ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এবং অবশ্যই নালন্দা তার রাজত্বের মধ্যে পড়ছে। তো নালন্দাকেও যে প্যাট্রনেজ দেওয়ার কথা সেটা শশাঙ্ক দেননি, বোঝাই যাচ্ছে। তবে আরেকটা মত হচ্ছে যে উনি বুদ্ধদের এগেনস্টে তো ছিলেনই, কিন্তু সেটা সম্ভবত সম্পূর্ণভাবে মানে ধার্মিক কারণে নয়, সম্ভাবনাটা আছে। যেভাবে আলাউদ্দিন খিলজিও হিন্দুদের এগেনস্টে ছিলেন, কিন্তু সেটা রাজনৈতিক কারণে, হিন্দুরা আলাউদ্দিন খিলজির বশ্যতা স্বীকার করছে না, সেই কারণে ওদের ওপরে একটা এক্সট্রা ট্যাক্স চাপানো হওয়া শুরু হয়, ওদের থেকে সমস্ত জিনিসপত্র নেওয়া শুরু হয়, যেদেরকে গরিব করে দাও, নইলে পরে এরা বিদ্রোহ করবে আমার রাজত্বে। সম্ভবত ওরকম একটা রাজনৈতিক কারণও থাকতে পারে, এটারও একটা সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের শশাঙ্ক, যিনি বাংলার প্রথম রাজা, যিনি ওই মানে 7ম শতাব্দীর একদম শুরু থেকে শাসন করেছিলেন প্রায় 40 বছর, এবং একদম নর্থ ইন্ডিয়া অবধি উনি নিজের রাজত্ব করেছিলেন। তবে কানৌজটা জিততে পারেননি, ওই একটা যুদ্ধ হয়েছিল, কিন্তু তারপরে হর্ষবর্ধনই রাজা হয়ে বসেন। গৌড়টাকে কেউ ছুতে পারেনি, কিন্তু শশাঙ্ক বাইরেটা বিরাট জিততেও পারেনি, মগধটা পারছিল তার। আচ্ছা, এই হলো আমাদের শশাঙ্ক, বাংলার প্রথম রাজা। এবার শশাঙ্ক বলতে গেলে পরে আরেকটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে বাংলার বঙ্গাব্দ, যে আজকের থেকে একটা শুরু হচ্ছে, আজকের দিনটা থেকে যেটা শুরু হচ্ছে 1432 বছর আগে শশাঙ্ক তার মানে এটা শুরু করেছিলেন। দেখ বঙ্গাব্দ আমাদের যেটা জুলিয়ান ক্যালেন্ডার, তার থেকে 593 বছর পেছনে। তার মানে এটা শুরু হয়েছিল যেই সময়, সেটা তখন মানে 593 এডিতে শুরু হয়েছে, সেই সময় শশাঙ্ক বাংলা রাজত্ব করছেন। তার মানে এটা শশাঙ্ক শুরু করেছেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর যেটা হিন্দু ক্যালেন্ডার যেটাকে বলে ইন্ডিয়াতে যেটা চালু আছে, সেটা বিক্রম সম্পদ, সেটা অনেক আগে বিক্রমাদিত্য চালু করেছেন। সেটা সম্ভবত 57 ইয়ার্স কম, মানে জুলিয়ান ক্যালেন্ডার থেকে -57 করলে মানে 57 এডিতে ওটা শুরু হয়। কিন্তু দুটোই সূর্য বেসড, সূর্যের ক্যালকুলেশনের বেসিসে। ওটাতে চৈত্র মাসে বছর শুরু হয়, আচ্ছা, এখানে বৈশাখ মাসে শুরু হয়, আরও কিছু কিছু ডিফারেন্স আছে। তো বঙ্গাব্দ শুরুটা শশাঙ্কের কাছে হাতে, এটা নিয়ে বোধহয় সন্দেহ থাকার কোনো কথা নয়, কারণ টাইমটাই নইলে 1432 সালটাই হয় না। তবে শশাঙ্ক যেটা চালু করেছিলেন ক্যালেন্ডার, এক্স্যাক্টলি সেটাই সম্ভবত আজকের ক্যালেন্ডার নয়। আচ্ছা, এটা তারপরে বিভিন্নবার চেঞ্জ হয়েছে। যেমন ধর আকবরের আমলে এটা চেঞ্জ হয়েছে, কারণ ইসলামিক যারা রুলার ছিলেন তারা মুন ক্যালকুলেশনের উপরে, চাঁদের ক্যালকুলেশনের উপরে তারা ক্যালেন্ডার বানাতেন। তো এই সূর্য এবং চন্দ্রের ক্যালকুলেশন মিলিয়ে আকবর একটা চালু করেন এখানে, কারণ বাংলা
এগ্রিকালচারালি কৃষি প্রধান হিসেবে একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জায়গা ছিল মুঘল আমলে। আজকের বাংলার মতো তো অবস্থা নয়, সেটা গুজরাট এবং বাংলা এই দুটো অংশ প্রচণ্ড বর্ধিষ্ণু ছিল। বাংলা প্রবাবলি সবচেয়ে রিচেস্ট প্রভিন্স ইন মুঘল এম্পায়ার। তাহলে সেখান থেকে কর কালেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে করটা ওই কৃষির সাইকেলের সাথে মিলিয়ে যেন করা যায়, তার জন্যই ক্যালেন্ডারটা চালু করা হয়। আকবর চালু করেছিলেন। কারো কারো মতে হোসেন শাহী আমলেও এটার একটা চেঞ্জ হয়, বাংলার হোসেন শাহী আমলে। তো আজকে যেটা আমরা বাংলার বঙ্গাব্দ যেটা দেখতে পাচ্ছি, এটার পেছনে এটা হিন্দু ক্যালেন্ডার না এটা আকবরের ক্যালেন্ডার এই রকম, বা না এটা হোসেন শাহী ক্যালেন্ডার, এই বিতর্কটার কোনো মানে নেই। শুরুটা শশাঙ্ক করেছিলেন, কিন্তু তারপরে সেটা দীর্ঘবার চেঞ্জ হয়েছে ইসলামিক পিরিয়ডে। আজকে যেটা বঙ্গাব্দ দেখছি, এটা যেভাবে বাঙালি জাতি দীর্ঘকাল শঙ্কর, আমরা তো একটা শঙ্কর প্রজাতি বেসিক্যালি, তো আমাদের বঙ্গাব্দটাও একটা শঙ্কর প্রজাতির ক্যালেন্ডার, যার মধ্যে খুব ঐতিহ্য আর কি, বাংলার ঐতিহ্য, হিন্দু ঐতিহ্য, এবং সম্ভবত পাল যুগেও কিছু চেঞ্জ হয়েছে আমরা জানি না, বৌদ্ধ ঐতিহ্য এসেছে কিনা আমরা জানি না, এবং ইসলামিক ঐতিহ্য সব মিলেমিশে আজকের বঙ্গাব্দটা তৈরি হয়েছে। বেশ, সেটা 1432 বছর এই আমরা পড়লাম। হ্যাঁ, এই আমরা পড়লাম। তো এবার শশাঙ্ক মরে গেলেন, তাহলে একটা বড় গাছ পড়লো। এবার কি হবে? সবাই মিলে হয়ে গেল দিশেহারা, আলাদা আলাদা রাজত্ব ফুটে বেরোতে আরম্ভ করলো। কর্ণ সুবর্ণ নাকি একটা রাজ্য, যেটা ক্যাপিটাল ছিল সেটা একটা রাজ্য, পুন্ড্র আলাদা হয়ে গেল, আবার সমতট আলাদাই, তাম্রলিপ্ত, মানে শাসকের অভাবে যা হয় সেরকম ওই কি বলবো, এটা রুরাললেস সোসাইটি যেরকম হয় সেরকম হওয়া শুরু হলো। এবং হ্যাঁ, এবং এই সময় কি হলো, ওই ভাস্কর বর্মন আমাদের যে প্রাগজ্যোতিষ বা আসামের যে রাজা হর্ষবর্ধন তখনও রয়েছেন, তাদের সাথে মিলে 642-এ আক্রমণ করলেন বাংলা। কিছুদিন কিন্তু বাংলা রুলও করলেন, ভাস্কর বর্মন রুল করলেন। তারপরে বাংলারই আরেক রাজা জয়নাগ বলে, তিনি তাকে হারিয়ে সরিয়ে দিয়েছিলেন। এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে তিব্বতের একটা আক্রমণ হয়। তিব্বত থেকে আক্রমণ হয় বাংলায়? হ্যাঁ হ্যাঁ, বাংলা শুধু নয়, ভারতবর্ষে বাংলার রাস্তা দিয়ে তারা ঢোকে। স্ট্রংসান গাম্পো বলে একজন তিব্বতের রাজা, যিনি বেশ ডাকাবুকো, এবং তিনি নেপাল জয় করে ফেলছেন। তখন নেপাল জয় করলেন, করে নেপালের মানে রাজকুমারীকে বিয়ে করলেন, ওদিকে আবার চীনের রাজকুমারীকে বিয়ে করেছেন, করে টোরে উনি বেশ শক্তিশালী হয়ে উনি এঠে আক্রমণ করলেন ভারতবর্ষ, গৌড় মূলত। তার মানে আক্রমণ করলেন না, বা আক্রমণ করতে আসছেন এরকম একটা জায়গায়, তার মানে সেটা সমৃদ্ধশালী জায়গা সেই সময়। একদমই গৌড় জিতলেন, এবং বিহার ইউপি অবধি স্ট্রংসান গাম্পোর সাম্রাজ্য বিস্তৃত হলো। আচ্ছা। এবং সেই সময় উনি বাংলা থেকে প্রচুর বুদ্ধিস্ট এবং অন্যান্য পণ্ডিতদেরকে তিব্বতে নিয়ে যাওয়া শুরু করলেন। ও আচ্ছা। তিব্বতের ক্যাপিটাল লাসা এই স্ট্রংসান গাম্পোর সময় ক্যাপিটাল রাজধানী হয় তিব্বতের। তার আগে লাসা ক্যাপিটাল বা তিব্বত অত বড় শক্তিশালী ছিলই না যে চায়নার থেকে আলাদা হয়ে একটা কিছু হবে। তো তিব্বতের যে বুদ্ধিজমের কালচারটা তৈরি হয় সেই সময়, এই এখানকার থেকে পণ্ডিত সমস্ত স্পিরিচুয়ালিটির তৈরি হয়, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, তার মানে সেখানে এদিককার লোকজনের হাত আছে অনেক। হ্যাঁ 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 হ্যাঁ। তো এগুলো সমস্ত হয়ে, আর ওদিকে হর্ষবর্ধনের জায়গাটাও দুর্বল হয়ে যায়। যশোবর্মন বলে আরেকজন, তিনি তখন আবার ভারত বিজয় করতে নেমেছেন। এই সময় আমরা দেখছি একের পর এক ভারত বিজয় করতে নামছে এক একজন। তো যশোবর্মন আস্তে আস্তে গৌড় জিততে লাগলেন, বঙ্গ জিতলেন। তখন আরেক রাজা, কিন্তু পুরোপুরি বাংলা জিতছেন আর কি, বাংলা জিততে চাইছেন, ভারতবর্ষ জিতবেন, ললিতাদিত্য কাশ্মীরের রাজা। এই কাশ্মীরের রাজা তখন আক্রমণ করছেন যে আমিও বিশ্ব বিজয় করব, কাশ্মীর থেকে জিততে জিততে আমি গৌড় পর্যন্ত জিতব। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। গৌড় জিতবেন উনি, গৌড়ের রাজা বললেন যে না, জিততে হবে না, আমি করদ রাজ্য হিসেবে থাকবো। বলে তাহলে তুমি আমাকে 2000 হাতি দাও, যুদ্ধের ট্রেন্ড হাতি দাও, নিয়ে এসো আমার এখানে কাশ্মীরে, আমাকে গিফট করতে হবে। উনি রাজি হয়েছেন, গৌড়ের রাজা। কে এই রাজা আমরা জানি না, কিন্তু গৌড়ের একজন রাজা। আচ্ছা। এটা কথা হচ্ছে 736 AD। তো গৌড়ের রাজার মনে, আমি যদি কাশ্মীরে যাই আমাকে মেরে ফেলবে, মেরে আমার রাজত্বটা নিয়ে নেবে। ও, এটা মনে হলো, তার মনে হলো। তো
মনে হওয়ার পরে উনি ললিতা দত্তকে বললেন যে আপনি বিষ্ণুর তো ভক্ত, আপনি আপনাদের এখানকার বিষ্ণু মন্দিরের শপথ নিন যে আপনি আমাকে মারবেন না। বিষ্ণু মন্দিরের শপথ নিলেন ললিতাদিত্য, কিন্তু তাও গৌড়ের রাজাকে মেরে ফেললেন। এই বর্ণনাটা পুরো পাওয়া যায় কল্যাণের রাজতরঙ্গিনীতে, যেটা কল্যাণের রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীরের ইতিহাসের একটা খুব প্রামাণ্য বই হিসেবে ধরা হয়। রাজতরঙ্গিনীতে এটা রয়েছে যে গৌড়ের রাজাকে মেরে ফেলা হলো। গৌড়ের রাজাকে যখন মেরে ফেলা হলো তখন গৌড়ের লোকরা গেল ক্ষেপে। বেশ কিছু এর লয়াল লোকজন তারা সন্ন্যাসীর বেশে কাশ্মীর চলে গেলেন, যে ললিতাদিত্যের এগেনস্টে আমরা অ্যাকশন নেব, এবং ওই বিষ্ণু মন্দিরে গিয়ে মূর্তি টুর্তি ভেঙে ফেললেন, বিষ্ণু মন্দিরটাকে ভেঙে ফেললেন। তো কারণ তখন কিন্তু এটা বুঝতে হবে যে শৈব এবং বৈষ্ণবের মধ্যে অতটাই ডিফারেন্স যতটা বৌদ্ধ এবং বৈষ্ণবের মধ্যে ডিফারেন্স। তো বিষ্ণু মূর্তি টুর্তি সমস্ত ভেঙেছিলেন, তারপরে অবশ্যই তারা মারা যান। তবে কল্যাণ লিখেছেন যে এদের মতন লয়াল যে এতটা ট্রাভেল করলো, তুই সেই সময়ের হিসেবে ভাব, গৌড় থেকে কাশ্মীর অবধি যাওয়া, যে আমি এবং ছদ্মবেশে যাওয়া, যে আমি এটার এগেনস্টে রিভেঞ্জ নেব। হ্যাঁ, এটা বড় ব্যাপার। এই হচ্ছে আমাদের এদের গৌড়ে হচ্ছে মাৎসন্যায় অবস্থা। এক একজন রাজা গজাচ্ছেন, বাইরে থেকে কেউ আক্রমণ করছে, কখনো আলাদা আলাদা করে রাজা গজিয়ে উঠছে। তার মধ্যে আমাদের বঙ্গ, সমতট বা বঙ্গ, এইখানেও একটা আলাদা করে রাজত্ব তৈরি হচ্ছে, যেখানে তোর ভদ্রবংশ, খড়গবংশ বুদ্ধিস্ট, ভদ্রবংশ হিন্দু, এরা সমস্ত রাজত্ব করছেন। এই রকম একটা অবস্থা, মাৎসন্যায় অবস্থা। বাংলার রাজারা কিন্তু বুঝলেন যে অবস্থাটা ঠিক নয়, এভাবে যদি আমরা বিক্ষিপ্তভাবে থাকি তাহলে হবে না, তাহলে পরে আমাদেরকে বাইরে থেকে আক্রমণ করেই শেষ করে দেবে। এবং এই মানে একটু অত্যুক্তি করলে পরে, মানে একটু বললে পরে অত্যুক্তি হবে না যে অষ্টম শতাব্দীতে রাজারা মিলে, অ্যাটলিস্ট প্রশস্তিতে তো রয়েছে যে প্রজারা মিলে একজন রাজাকে নির্বাচিত হলো একজন রাজা। আচ্ছা, পুরো বাংলাটাকে রুল করার জন্য। মানে এটা অনেকটা ডেমোক্রেসির একটা দেখা যায়। এটা সম্ভবত এলিটিস্ট ডেমোক্রেসি, যে একদম নিশ্চয়, কারণ ভোটিং হয়নি, নিশ্চয়ই হয়নি, কিন্তু এই যে সমস্ত ছোট ছোট সামন্তরা সবাই মিলে ডিসিশন নিয়ে, মানে একটা ডেমোক্রেটিক আইডিয়া সেখানে দেখা যাচ্ছে। নমিনেট করে একজনকে বলেন আমাদের লিডার, এর আন্ডারে আমরা সবাই থাকবো। সেই লোকটা হচ্ছে গোপাল, অর্থাৎ পাল বংশের যিনি সূচনা করছেন। তো সেই সময় অষ্টম শতাব্দীতে পাল বংশের সূচনাটা কিন্তু প্রায় ডেমোক্রেটিকভাবে হয়েছিল। তো গোপাল হচ্ছে পাল বংশের সূচনা করলেন অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়, 750 to 770 AD, এটা হচ্ছে গোপালের সময়কাল। এবং সেই সময় কিন্তু এই যে আলাদা আলাদা রাজ্য, গৌড়, বঙ্গ, সমতট, এই সব এক হয়ে গেল, এবং প্রথম একটা কনসলিডেটেড বাংলা, অবিভক্ত একটা বাংলা রাজত্ব তৈরি হলো পাল বংশের আন্ডারে। এটাই হলো প্রথমবার। শশাঙ্কের সময় আমরা দেখছি যে বিভিন্ন মত রয়েছে। শশাঙ্ক মূলত গৌড় থেকেই শাসন করছেন, বঙ্গ পুরোপুরি বা সমতট পুরোপুরি তার আন্ডারে আসছে না, কিন্তু গোপালের আন্ডারে সবাই এক হয়ে বাংলার একটা নিজস্ব জায়গা তৈরি করলেন। তো আমরা অরুণভ আজকে পাল বংশটাকে সূচনা করে আমরা এখানে থামতে পারি, কারণ পাল বংশের যদি বিস্তারে যাই তাহলে পরে এটা অনেক লম্বা হবে। নেক্সট এপিসোডে আমরা ধর্মপাল এবং তারপরে পাল বংশ, তারপরে সেন বংশ, এই পার্টটা কভার করতে পারি। বেশ। আর আমাদের এই প্যারালালি আমরা পরবর্তীতে বোধহয় সেই প্যারালালি আর কি চলছিল তখন, হ্যাঁ, সেইগুলো নিয়েও কথা বলবো এই সময়টার। আজকে এই ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট অবধি তো পৌঁছালাম। আজকে তো সময়ও নেই সবার। হ্যাঁ, নববর্ষের দিন আজকে যদি 2 ঘন্টা তুই বসিয়ে রেখে দিস সবাইকে, সেটা ঠিক। আজকে সময় নেই, মানে এটা যদি নববর্ষের পর দিনও দেখেন বা তারপর দিনও দেখেন, তাও পয়েন্টটা হলো যে সময় আমরা আজকে বেশি নিচ্ছি না আপনাদের কাছ থেকে। আজকে আমরা এখানেই শেষ করব। মানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আজকে আমার মনে হয় যে বাঙালি কারা এবং বাঙালি কি, কিছুটা হয়তো অনেকেই জানেন, কিন্তু আরেকটু ডিটেলে আরেকটু ডিপে বোধহয় জানা গেল। সো আজকের এপিসোড এখানেই শেষ করি।
আরেকবার সবাইকে শুভ নববর্ষ বলুন। শুভ নববর্ষ, নতুন বছরের সঙ্গে থাকুন। বাংলার ইতিহাসটা তো আমরা শেষ করবই, তারপরে বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই আসতে থাকবো। আর আপনারা একটু লিখবেন যে কি ভালো লাগছে বা কি ভালো লাগছে না, বা আর কি শুনতে চান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখবেন। আপনাদের সাজেশন আমরা প্রত্যেকটা পড়ি, কিন্তু এটা খুবই জরুরি ব্যাপার, এনাদের জানা উচিত। হয়তো আপনারা জানেনও যে আমরা চেষ্টা করি প্রায় প্রতিটা কমেন্টই পড়া, এবং প্রতিটা কমেন্ট পড়ে যদি মানে কোনো সাজেশন থাকে সেটা কিন্তু অবশ্যই আমরা নোট করি যে হ্যাঁ এইটা একটা সাজেশন এসছে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করা যাক নাকি? শুভ নববর্ষ আবার সবাইকে, বা নতুন বছর, নতুন বাংলা বছর খুব ভালো কাটুক। এবং নববর্ষ মানে আমাদের একটা উৎসবের একটা তো কি বলবো রেশ থাকে আমাদের প্রত্যেকটা দিনই। এই দিনই বোধহয় আমাদের পার্বণ, মানে ওই 12 মাসে 13 পার্বণের প্রথম দিন শুরু। তো এই 12 মাস ভালো কাটুক, এই 12 মাসের পরে আবার দেখা হবে নেক্সট 12 মাসে। বাট থ্রু দিস টাইম কি আরেকটা কথা বলি আমি, সরি তুই শেষ করছিলি, আমি কিন্তু আমার মনে হয় পয়লা বৈশাখ যে বাঙালি সেলিব্রেট করে, আপামর বাঙালি সেলিব্রেট করে, এটা আরও বেশি করে সেলিব্রেট করা উচিত। কারণ আমাদের সাধারণত আমরা কিন্তু যত উৎসব পালন করি তার বেশিরভাগই হচ্ছে ধর্মীয় উৎসব। এই একটি মাত্র উৎসব আছে যেটা হচ্ছে জাতীয় উৎসব, যেটা ধর্মীয় উৎসব নয়। আমরা আমাদের বাঙালিত্বটাকে সেলিব্রেট করি। ঠিক ঠিক। তো আমার মনে হয় সেটা খুব ইউনিক। বেশি জাতি কিন্তু পৃথিবীতে নেই যারা এই জিনিসটা করতে পারে। ট্রু, ভেরি ট্রু। এবং সেক্ষেত্রে যদি আমরা এটা মানে অবশ্যই সেলিব্রেট করা উচিত, এবং সেলিব্রেটেড হয়ও, আমরা সেলিব্রেট এখন অবধি করে চলেছি, এবং হোপফুলি এই সেলিব্রেশনটা উত্তরোত্তর আর একটু বাড়বে, কমবে না। কারণ আস্তে আস্তে সময় বদলাচ্ছে, তার সঙ্গে উৎসবের চেহারাও বদলে যেতে পারে অনেক সময়। বাট এখন অবধি আমরা যেখানে আছি আমার মনে হয় আমরা সেলিব্রেট করছি যথেষ্ট, এবং ভবিষ্যতেও হয়তো আরও বেশি সেলিব্রেশন হবে পয়লা বৈশাখের। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, এটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার। অ্যান্ড টাটা।